হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি। আর আজকে আমি তোমাদেরকে পদ পরিচয়ের তৃতীয় ভাগটা শেখাবো। আজকে আমরা অব্যয়পদ এবং ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব। আমি একদম সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, সবার আগে জানবো অব্যয়পদ কাকে বলে। অব্যয়পদ কাকে বলে? যে পদে কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয়পদ বলে। আবারও বলছি, অব্যয়পদ কাকে বলে? যে পদের কোনো ব্যয় মানে যেটার পরিবর্তনই হয় না। ব্যয় মানে কি? ব্যয় বলতে আমরা বুঝি কোনো কিছু ব্যয় করা, খরচ করা বা পরিবর্তন হয় না তাকে অব্যয়পদ বলে। অব্যয়পদকে 5টি ভাগে ভাগ করা হয়। অব্যয়পদকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনুকার অব্যয়, অন্বয়ী অব্যয়, সম্বন্ধসূচক অব্যয়। আবারও বলছি, পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনুকার অব্যয়, অন্বয়ী অব্যয়, সম্বন্ধসূচক অব্যয়। এই 5 প্রকার অব্যয়কে আমরা এখন প্রত্যেককে আলাদা আলাদা করে তাদের সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা শুরু করছি। বন্ধুরা, এবার আমরা প্রথম অব্যয় সম্পর্কে জানবো, যেটা পদান্বয়ী অব্যয়। অব্যয়ের প্রথম ভাগ হচ্ছে পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় কাকে বলে? যে অব্যয় বাক্যের মধ্যে এক পদের সঙ্গে অন্য পদের অন্বয় বা সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক বোঝায়, তাকে পদান্বয়ী অব্যয় বলে। আবারও বলছি, পদান্বয়ী অব্যয় কাকে বলে? যে অব্যয় বাক্যের মধ্যে এক পদের সঙ্গে অন্য পদের অন্বয় বা সম্পর্ক বোঝায় তাকে পদান্বয়ী অব্যয় বলে। পদান্বয়ী অব্যয়ের সাহায্যে আমরা সবসময় একটি বাক্যের মধ্যে একটা পদের সাথে আরেকটা পদের যে সম্পর্কটা সেটা তৈরি করে এই পদান্বয়ী অব্যয়। যেমন উদাহরণ আছে দ্বারা, দিয়া, কর্তৃক, ব্যতীত, ছাড়া। যেমন কলম দ্বারা লেখা হয়, তাহলে কলমের সাথে কলম দ্বারা যে লেখা হয় এই দুটো পদকে দ্বারা দিয়ে যুক্ত করছে এই দ্বারা পদটি। তাহলে এই দ্বারা, দিয়ে, কর্তৃক, ব্যতীত, ছাড়া এরা হচ্ছে প্রত্যেকেই পদান্বয়ী অব্যয়। এদের দিয়ে একটি পদের সাথে আরেকটি পদের মধ্যে যে সম্পর্কটা সেটা বোঝানো হয়। খুবই সহজ। দ্বিতীয় অব্যয় হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় কাকে বলে? যে অব্যয় দুটো পদকে যুক্ত করে বা বিযুক্ত করে তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। আবারও বলছি, সমুচ্চয়ী অব্যয় কাকে বলে? যে অব্যয় পদ দুটো পদকে যুক্ত করতে পারে আবার বিযুক্ত মানে আলাদাও করতে পারে, তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। যেমন এবং, ও, কিন্তু, সুতরাং, অথবা ইত্যাদি। এবং, ও যেমন আমি ও তুমি দুজনকে একসাথে যুক্ত করছে এই ও। কিন্তু আমি যাব কিন্তু থাকবো না, তাহলে এই যে কিন্তু শব্দটি দিয়ে দুটো পদকে কি করা হচ্ছে? যুক্ত এবং বিযুক্ত করা হচ্ছে। তাই এবং, ও, কিন্তু, সুতরাং, অথবা এই পদগুলি হচ্ছে সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ। আমরা বলছি বন্ধুরা, পদান্বয়ী অব্যয় কি? পদান্বয়ী অব্যয় হচ্ছে একটি বাক্যের মধ্যে এক পদের সাথে আরেক পদের মধ্যে অন্বয় বা সম্পর্ক স্থাপন করে, যারা হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, ব্যতীত, ছাড়া ইত্যাদি। আর সমুচ্চয়ী অব্যয় কি? যে অব্যয় দুটো পদকে যুক্ত অথবা বিযুক্ত করে তাকে সমুচ্চয়ী অব্যয় বলে। এবং, ও, কিন্তু, সুতরাং, অথবা এরা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ। বন্ধুরা, এবার আমরা অব্যয়ের পরের পদটি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অনুকার অব্যয়। অনুকার অব্যয় কাকে বলে? যে অব্যয় কোনো শব্দকে বারবার উচ্চারণ করে জোর দিয়ে বলতে সাহায্য করে তাকে অনুকার অব্যয় বলে। আবারও বলছি, যে অব্যয় কোনো শব্দকে বারবার উচ্চারণ করে জোর দিয়ে বলতে সাহায্য করে তাকে অনুকার অব্যয় বলে। যেমন খটখট, ঝনঝন, মটমট ইত্যাদি খুবই ব্যবহার করা হয়। এই ধরনের শব্দগুলি আমরা খুব ব্যবহার করে থাকি। যেমন খটখট, ঝনঝন, মটমট ইত্যাদি এগুলো কি হয়? বারবার উচ্চারণ করে জোর দিয়ে বলতে সাহায্য করে, তাই এদেরকে বলা হয় অনুকার অব্যয়। 4 নম্বর অব্যয় পদ হচ্ছে অন্বয়ী অব্যয়। অন্বয়ী অব্যয় কি? প্রশ্ন, সম্বোধন। বন্ধুরা, পরের অব্যয় হচ্ছে অন্বয়ী অব্যয়। অন্বয়ী অব্যয় কাকে বলে? প্রশ্ন, সম্বোধন, আনন্দ, বিষাদ ইত্যাদি বোঝাতে যে অব্যয় পদ ব্যবহার করা হয় তাকে অন্বয়ী অব্যয় পদ বলে। আবারও প্রশ্ন, সম্বোধন, আনন্দ, বিষাদ ইত্যাদি বোঝাতে যে অব্যয় পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় অন্বয়ী অব্যয়। যেমন হায় হায়, আহা,
ছি ছি, বেশ ইত্যাদি। এই সমস্ত হচ্ছে প্রশ্ন, সম্বোধন, আনন্দ, বিষাদ ইত্যাদি বোঝাতে যে এই পদগুলি আমরা ব্যবহার করি, এগুলি হচ্ছে অন্যয় অব্যয় পদের উদাহরণ। সম্বন্ধসূচক অব্যয়পদ কাকে বলে? যে অব্যয়পদ কাউকে সম্বন্ধ করা বোঝায় তাকে সম্বন্ধসূচক অব্যয়পদ বলে। আবারও বলছি, যে অব্যয়পদ কাউকে সম্বন্ধ করা বোঝায় তাকে সম্বন্ধসূচক অব্যয়পদ বলে। এই পদের সাহায্যে আমরা সম্বন্ধ প্রকাশ করি, যেমন কি গো, হ্যাঁ গো, হে ইত্যাদি। এগুলি দিয়ে আমরা কোনো সম্বন্ধকে প্রকাশ করে থাকি, তাই এগুলি হচ্ছে সম্বন্ধসূচক অব্যয়পদের উদাহরণ। তাহলে বন্ধুরা, আমরা পদ পরিচয়ের অব্যয়পদ সম্পর্কে, অব্যয়পদের 5টি ভাগ সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করলাম। অব্যয়পদের 5টি ভাগ হচ্ছে পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অনুকার অব্যয়, অন্বয়ী অব্যয় এবং সম্বন্ধসূচক অব্যয়। এই 5টি সম্পর্কে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে আলোচনা এবং প্রত্যেকের উদাহরণ বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা পদের শেষ পদ সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে ক্রিয়াপদ। এবার আমরা ক্রিয়াপদ সম্পর্কে জানব। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি পদের একেবারে শেষ পদ সম্পর্কে আলোচনা করতে, যেটা হচ্ছে ক্রিয়াপদ। আমরা প্রথমেই জানব ক্রিয়াপদ কাকে বলে। যে পদের দ্বারা কাজ করা, থাকা বা হওয়া বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়া মানেই কিন্তু কাজ করা। তাহলে যে পদের দ্বারা কোনো কাজ করা, থাকা, হওয়া ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। ক্রিয়াপদের উদাহরণ হচ্ছে আমি ভাত খাই। এখানে খাই, খাওয়াটা কিন্তু একটা কাজ, তাই এটা হচ্ছে ক্রিয়াপদ। বাঘ বনে বনে চলে, চলাটা সেটাও কিন্তু একটা কাজ, এটাও একটা ক্রিয়াপদের উদাহরণ। ক্রিয়াপদকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। আবার সমাপিকা ক্রিয়াকে কিন্তু আরও 3টি ভাগে ভাগ করা হয়েছে, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া। তাহলে আমরা এই ক্রিয়াপদের প্রত্যেকটি ভাগ সম্পর্কে এখন আলাদা আলাদা করে আলোচনা করব। বন্ধুরা, তাহলে শুরু করছি আমাদের ক্রিয়ার প্রত্যেকটি ভাগ সম্পর্কে আলোচনা। বন্ধুরা, এবার আমরা জানব ক্রিয়াপদের প্রথম ক্রিয়াপদটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়ার দ্বারা বাক্য শেষ হয়ে যায়, শোনার বা বলার আর কিছু বাকি থাকে না, তাকে সমাপিকা ক্রিয়া বলে। সমাপিকা ক্রিয়ার সাহায্যে আমরা কি বুঝতে পারবো? যে যখন যে ক্রিয়ার দ্বারা বাক্য শেষ হয়ে যায়, শোনার বা বলার আর কিচ্ছু বাকি থাকে না, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দীপক এখন ঘুমোচ্ছে। তাহলে এখানে কিন্তু সূর্য পূর্ব দিকে ওঠে, বাক্যটি কিন্তু শেষ হয়ে গেল, এরপরে আর কিছু বলার থাকে না। সূর্য কেন পূর্ব দিকে ওঠে বা কি, সূর্য পূর্ব দিকেই ওঠে, এরপরে আর কোনো কথা বাক্যের জানার আর বলার কিছু বাকি থাকে না। দীপক এখন ঘুমোচ্ছে, তাহলে দীপক কি করছে? ঘুমোচ্ছে। তারপরে আর প্রশ্ন করার মতন কিছু কিন্তু বাকি নেই, তাই এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখানে ক্রিয়াপদ কিন্তু পুরোপুরিভাবে বাক্যের কাজ সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তাই এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াকে আবার কিন্তু আমরা 3 ভাগে ভাগ করেছি। তার প্রথম ভাগ হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া মানে কি? সকর্মক মানে কর্ম আছে যার, আর সকর্মক ক্রিয়া মানে যে ক্রিয়ার কর্ম বা কাজ আছে। বুবাই ছবি আঁকছে। এবার সকর্মক ক্রিয়া বোঝার আরও একটা উপায় হচ্ছে, এই যে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন বুবাই ছবি আঁকছে, বুবাই কি আঁকছে? উত্তর পাওয়া যাবে কিন্তু ছবি আঁকছে। তাহলে এইখানে এই কর্মটা হচ্ছে আঁকাটা, কিন্তু এই উত্তর পাওয়া যাচ্ছে, তাই এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। এখানে কাজ আছে, কর্ম আছে, তাই এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। ঠিক একইভাবে অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া মানে কাকে বলে? অকর্মক কথাটির অর্থ হচ্ছে কর্ম নেই যার, আর অকর্মক ক্রিয়া মানে ক্রিয়ার কোনো কর্ম বা কাজ নেই। যেমন মিতালি হাসছে, এখানে কিন্তু কি হাসছে বা কেন হাসছে এরকম প্রশ্ন করলে সেরকমভাবে কোনো উত্তর পাওয়া যাবে না, তাই এখানে কর্ম নেই, তাই মিতালি হাসছে এটা হচ্ছে অকর্মক ক্রিয়ার উদাহরণ। খুব সহজভাবে মনে রাখার জন্য, যখন বাক্যে প্রশ্ন করলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তখন হচ্ছে সকর্মক ক্রিয়া, আর যখন বাক্যে কি দিয়ে প্রশ্ন করলে কোনো রকম উত্তর পাওয়া যাচ্ছে না তখন সেটাকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। এখন আরও এক প্রকার ক্রিয়া যেটা আছে সেটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া, সেটা আমরা এবার আলোচনা করব। এবার আমরা দ্বিকর্মক ক্রিয়া সম্পর্কে জানব। দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া 2টি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। 2টি কর্ম কি? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এখানে কিন্তু ক্রিয়া 2টি আছে। যেমন মা শিশুকে কি দেখাচ্ছেন?
মা শিশুকে উত্তরে পাচ্ছি আমরা চাঁদ দেখাচ্ছেন। কে দেখাচ্ছেন? মা দেখাচ্ছেন। তাহলে এখানে দুটো ক্রিয়া আছে, একটা হচ্ছে দেখানো আর একটা হচ্ছে কে দেখাচ্ছে, সেটা হচ্ছে মা। তাহলে যে ক্রিয়াপদে দুটি কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। এবার আমরা পরের ক্রিয়াপদ যেটা সেটা হচ্ছে ছিল সমাপিকা ক্রিয়া, আর একটা কিন্তু অসমাপিকা। এবার আমরা অসমাপিকা ক্রিয়া সম্পর্কে জানব। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদ দ্বারা একটি বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। সমাপিকা ক্রিয়াতে যেমন বাক্যের আর বাক্যটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে, বাক্যে আর শেষ কিছু জানার বা আর কিছু হওয়ার বাকি থাকে না। কিন্তু অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তার উল্টো। এখানে ক্রিয়া কিন্তু সম্পূর্ণ রূপ প্রকাশ পায় না, তাই একে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমি ভাত খেয়ে স্কুলে যাই। আমি ভাত খেয়ে স্কুলে যাই, এখানে খাওয়াটা কিন্তু একটা ক্রিয়াপদ। খেয়ে খাওয়ার পরেও কিন্তু কাজটার পরে কিন্তু কাজটা সম্পূর্ণ হচ্ছে না, কাজটার পরে কিন্তু আরও কর্ম বাকি থাকছে। যেমন ভাত খেয়ে স্কুলে চলে যাচ্ছি, তাহলে এটা কিন্তু সমাপিকা ক্রিয়া নয়, এটা অসমাপিকা। যেমন আরও একটি আমি উদাহরণ দিচ্ছি, মাঝির দ্বার। এখানে মাঝির দ্বার দিয়ে কিন্তু কোনো কাজটি এখানে ক্রিয়াপদের পুরোপুরি কাজটা সম্পূর্ণ হচ্ছে না, তাই এটাও কিন্তু একটা অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে, আর হ্যাঁ, তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে হবে আমার এই চ্যানেলটিকে নতুন নতুন এইরকমই ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমি এইরকমভাবেই খুব সহজভাবে তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও এনে দেখানোর আপ্রাণ চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, আর হ্যাঁ, তোমাদের মতামত, তোমাদের ইচ্ছা মতো ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টগুলো পড়ে সেই রকম ভিডিও তৈরি করার। তাহলে বন্ধুরা, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। পরের ভিডিওতে কিন্তু আবার দেখা হবে। টাটা।